সবাইকে আদাব, সালাম, শুভেচ্ছা। তো সবাই কেমন আছো বলো? আর একটু কমেন্ট করে জানিয়ে দাও যে সাউন্ড ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। একটু কমেন্ট করে জানিয়ে দাও যে আমার কথা ঠিকঠাক মতো তোমরা শুনতে পাচ্ছ কিনা। তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা পরমাণুর গঠন ও নিউক্লিয়ার পদার্থবিদ্যা এই অধ্যায়ের আমরা তৃতীয় ক্লাস করব। এর আগে আমরা দুইটা ক্লাস করছি। প্রথম ক্লাসটা থিওরি ক্লাস ছিল। তারপরে আমরা ম্যাথমেটিক্যাল কিছু ডেরিভেশন দেখছি নেক্সট মানে পরের ক্লাসে ২ নম্বর ক্লাসে। তো আজকে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব। আজকে আমরা গত ক্লাসে যে সূত্রগুলো শিখছি, হাইড্রোজেন অ্যাটমের প্রথম কক্ষপথের, দ্বিতীয় কক্ষপথের, তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ, বেগ, শুধু হাইড্রোজেন অ্যাটম কেন বলছি, যে কোনো অ্যাটমেরই বিভিন্ন কক্ষপথের তম কক্ষপথের ব্যাসার্ধ, বেগ, শক্তি, তারপরে বিকিরিত ফোটনের কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, শক্তি, এগুলা নির্ণয় করার আমরা সূত্র শিখে গেছি। আজকে আমরা সেই সূত্রগুলা অ্যাপ্লাই করে দেন কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করব। তো দ্রুত সবাই জয়েন হয়ে যাও, দ্রুত দ্রুত সবাই জয়েন হয়ে যাও। দাদা এক্সামের পড়া পড়বো নাকি ক্লাস করব? দুটাই করতে হবে। এক্সামের পড়া পড়তে হবে আর এক্সামে তো ক্লাসে যা পড়াবো তাই আসবে। তো সুতরাং দুইটাই করতে হবে। ঠিক আছে? তাহলে আজকে আমরা মুরগি মুরগি সূত্র দিয়ে ম্যাথ প্রবলেম সলভ করব। ঠিক আছে? ভাইয়া চোখে কি হয়েছে? চোখে একটু অ্যালার্জিগত প্রবলেম হয়েছে, বুঝছো? এই কারণে একটু সমস্যা হচ্ছে চোখে। তো সমস্যা নাই। ঠিক আছে? চোখে কি হয়েছে? চোখে একটু প্রবলেম হয়েছে, অ্যালার্জির সমস্যা হয়েছে। ভাই এই সাইকেলের পর কি ইঞ্জিনিয়ারিং ব্যাচ শুরু হবে? না, তোমাদের এই সাইকেলের পর তো ফাইনাল রিভিশনের ব্যাচ, মানে ফাইনাল রিভিশন যে ব্যাচ ওইটা লঞ্চ হবে, দেন তারপর ইঞ্জিনিয়ারিং, তাই না? যাই হোক, এই ব্যাপারগুলা অপার ভালো বলতে পারবে, অপার ওরা ভালো বলতে পারবে। তো চলো, কালকে কেমিস্ট্রি এক্সাম আছে, তো ভালোই তো। কালকে কেমিস্ট্রি এক্সাম হলে তো খুবই ভালো। আজকে যা পড়াবো এগুলো তো কেমিস্ট্রি। ঠিক আছে, আজকে যা পড়াবো তা তো কেমিস্ট্রি। ভাইয়া চশমা পরেন না হলে? চশমা তো আমি পরি না, আমার তো চোখের পাওয়ারের কোনো প্রবলেম নাই, বুঝছো? আচ্ছা যাই হোক, চলো আমরা শুরু করি। তো প্রথম যে প্রবলেমটা, ১ নম্বর প্রবলেম, আমাদের বলা হচ্ছে লিথিয়াম লিথিয়াম অ্যাটমের লিথিয়াম অ্যাটমের দ্বিতীয় কক্ষপথের দ্বিতীয় কক্ষপথের লিথিয়াম অ্যাটমের দ্বিতীয় কক্ষপথের দ্বিতীয় কক্ষপথের ঘূর্ণনরত ইলেকট্রনের ব্যাসার্ধ ২ নম্বরে বেগ। ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, বেগ নির্ণয় করতে হবে, কৌণিক বেগ নির্ণয় করতে হবে, কৌণিক বেগ। দেন ৪ নম্বর হচ্ছে ভরবেগ। দেখো, শুধু ভরবেগ বললে আমরা কিন্তু রৈখিক ভরবেগটা বুঝি, তাই না? শুধু ভরবেগ যদি বলা হয় তাহলে আমরা কিন্তু রৈখিক ভরবেগটা বুঝি, হ্যাঁ? আর কৌণিক ভরবেগ সেটা ধরো উল্লেখ করে দিবে। তোমাদের একটু ঘাবড়াই দিই, এই যে আমি এখানে লিখছি না লিথিয়াম অ্যাটমের, তো মনে করো তোমাদের একটু ঘাবড়াই দিলাম, ধরো লিথিয়াম 2+, এই অ্যাটমের লিথিয়াম 2+, তাহলে 2+ কি, দুইটা ইলেকট্রন কি করছে? ত্যাগ করছে। তো দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, বলো তো নিউক্লিয়াসের প্রোটন সংখ্যার বা পারমাণবিক সংখ্যার কি কোনো চেঞ্জ হয়েছে? বলো। কক্ষপথ থেকে ইলেকট্রন ত্যাগ করছে, সেটা এখন আয়ন হয়ে গেছে। তো এর জন্য কি পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তন হয়েছে? পারমাণবিক সংখ্যার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। পারমাণবিক সংখ্যা কিন্তু যা ছিল তাই আছে। তো আমরা জানি লিথিয়ামের পারমাণবিক সংখ্যা Z, তার মান হচ্ছে 3, এবং কততম কক্ষপথের? দ্বিতীয় কক্ষপথের। তাহলে আমাদের কি বের করতে বলছে? ব্যাসার্ধ, বেগ, কৌণিক বেগ, তারপরে ভরবেগ, তারপর আরো কয়েকটা দিই নাও। কৌণিক ভরবেগ, ঘূর্ণনরত ইলেকট্রনের কম্পাঙ্ক পর্যায়কাল, অর্থাৎ কক্ষপথে একবার ঘুরে আসতে কত সময় লাগে সেটা, এবং কম্পাঙ্ক নির্ণয় করতে বলছে। তারপরে পরের কোশ্চেনটা,
এটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ ও কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী ত্বরণ এবং নেক্সট কোশ্চেনটা হচ্ছে কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল একের মধ্যে সব, ঠিক আছে। যেহেতু আমরা সূত্রগুলো শিখছি, সূত্রের অ্যাপ্লিকেশন এখন। তো চলো শুরু করি। তাহলে কি বলা হচ্ছে, লিথিয়াম অ্যাটম। তো লিথিয়ামের পারমাণবিক সংখ্যা দেখবা 2+, সেই কক্ষপথ থেকে দুটো ইলেকট্রন ত্যাগ করছে, এখন আয়ন হয়ে গেছে। তো এর জন্য পারমাণবিক সংখ্যার কোনো চেঞ্জ হয়নি, পারমাণবিক সংখ্যা Z3 আছে, পারমাণবিক সংখ্যা কিন্তু চেঞ্জ হয়নি। এবার দ্বিতীয় কক্ষপথ, তাহলে দ্বিতীয় কক্ষপথ হচ্ছে N হচ্ছে 2। জাস্ট এই দুইটা জিনিস তোমার জানতে হবে, এই দুইটা জিনিস তোমার জানতে হবে, Z এর মান কত আর N এর মান কত, কততম কক্ষপথ এবং মৌলের পারমাণবিক সংখ্যা কত। এইটা তুমি যদি জানো, Z এর মান আর N এর মান যদি জানো, তাহলে ডাইরেক্ট সূত্র খাটাই দিতে হবে এবং সূত্র খাটাই এখান থেকে যা যা বের করতে বলছে বের করে ফেলবা। তো দেখো, আমরা ধরো এমসিকিউতে আসলে শর্টকাট সূত্রগুলো ব্যবহার করতে পারি, বা অ্যাডমিশন টেস্টে আসলে শর্টকাট সূত্রগুলো ব্যবহার করতে পারি। তবে একটু খেয়াল রাখবা, বোর্ড পরীক্ষায় যদি আসে, তাহলে আমি গত ক্লাসে যে শর্টকাট সূত্রগুলো শিখাইছি, বেগের, তারপরে ব্যাসার্ধের, তারপরে শক্তির যে শর্টকাট সূত্রগুলো শিখাইছি, এই সূত্রগুলা না খাটানোটাই বেটার, ঠিক আছে। অনেকে হয়তো বলো যে ভাই আমরা তো কেমিস্ট্রিতে খাটাই করি, ঠিক আছে তুমি কেমিস্ট্রিতে করো, কিন্তু ফিজিক্সে দেখবা কোনো বোর্ড বইতেই শর্টকাট সূত্রগুলো খাটাই করে নাই। এই কারণে যদি বোর্ড পরীক্ষায় আসে, তাহলে আমার ব্যক্তিগত সাজেশন হচ্ছে শর্টকাট সূত্রগুলো অ্যাপ্লাই না করে করাটাই ভালো। বোর্ড পরীক্ষা আসলে, অ্যাডমিশন টেস্টে আসলে তুমি স্বাধীন, অ্যাডমিশন টেস্টে আসলে তুমি যে কোনোটাই করতে পারো, কোনো সমস্যা নেই। এবার আসো, তাহলে আমরা কি বের করতে চাই, ব্যাসার্ধ বের করতে চাই। তাহলে 1 নম্বর ব্যাসার্ধ। তো ব্যাসার্ধের সূত্রটা আমরা শিখছিলাম যে RN, ব্যাসার্ধ বলো। তাহলে উপরে কি, মাঝখানে বাদ দিয়ে মুরগির বর্গ, মনে আছে? তাহলে H²ε0 N², আর নিচে হচ্ছে, কষ্ট করে জাস্ট নিচে মাথায় রাখতে হবে, πmze²। তাহলে এবার আমাদের মানগুলা বসাই দিতে হবে। তাহলে আমাদের কততম কক্ষপথের বলছে, দ্বিতীয় কক্ষপথের, মানে দ্যাট ইজ R2 আর কি। তাহলে এইচ হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34 তার স্কোয়ার, তারপরে 8.854 ইন্টু 10⁻⁻12, এটা ε0 অর্থাৎ ভেদন যোগ্যতার মান। দ্বিতীয় কক্ষপথ, তাহলে এন এর মান 2, 2 এর স্কোয়ার, নিচে πmze², নিচে πmze², পাই এর মান তো 3.1416 জানো। এম ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10⁻⁻31, এগুলা কিন্তু দেওয়া থাকবে না, এগুলা মুখস্থ। জেড এর মান 3, এই যে এটা জেড এর মান কিন্তু 1 বসায় দিবা না, বইয়ের যত ম্যাথ আছে সব হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের জন্য। হাইড্রোজেন অ্যাটম দিবে, এটা কি তোমারে বলে দিছে কেউ? তাই না, গ্যারান্টি তো নাই। তো এই কারণে জেড এর মানটা কি সেটা খেয়াল রাখবা। ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻⁻19 এত কুলম, তাহলে তার স্কয়ার। তাহলে এবার এখান থেকে মান বের করবা, এবার হিসাব নিকাশ হবে, জাস্ট ক্যালকুলেটরের হিসাব নিকাশ, ঠিক আছে, ক্যালকুলেটরের হিসাব নিকাশ হবে। তো তোমার আমি একটা কথা বলছিলাম যে তুমি টিচারকে দেখাবা এইভাবে ক্যালকুলেশন করতেছো, কিন্তু বাস্তবে তুমি কি করবা, শর্টকাট খাটাবা। যেমন 0.53 আর্মস্ট্রং, এটা ছিল না, মনে আছে? 0.53 আর্মস্ট্রং, তারপরে উপরে কি ছিল, উপরে ছিল N² আর নিচে ছিল জেড, মনে পড়ে? দেখো, উপরে ছিল N², নিচে ছিল জেড, কি ক্লিয়ার? তাহলে 0.53 আর্মস্ট্রং। একজন একটা সুন্দর কমেন্ট করছে, ভাই ইলেকট্রন গুলা ত্যাগই করে, তাহলে সেই কক্ষপথে ইলেকট্রন থাকবে কি করে? তো ইলেকট্রনের কম্পাঙ্ক পর্যায়কালে নির্ণয় করা কতটুকু যৌক্তিক। দেখো, এই যে এই কক্ষপথ গুলোতে ইলেকট্রন গুলা কিন্তু স্থায়ী ভাবে থাকে না। এই যে কক্ষপথে, ধরো দ্বিতীয় কক্ষপথে আমি একটা ইলেকট্রনকে দেখছি, আমি দেখার 10 টু দি, বইতে পড়বা, দেখবা বইতে লেখা আছে স্থায়িত্বকাল, কোন একটা কক্ষপথে ইলেকট্রন থাকার স্থায়িত্বকাল হচ্ছে 10⁻⁻8 সেকেন্ড, ঠিক আছে, মেবি আমার যতদূর মনে পড়ে 10⁻⁻8 সেকেন্ড। তারপরে বই থেকে একটু তথ্যটা দেখে শিওর হয়ে নিবা। এই কক্ষপথটাকে আমি এই যে দ্বিতীয় কক্ষপথে দেখলাম, একটু পরে সে যে দ্বিতীয় কক্ষপথে থাকবে এর কোনো গ্যারান্টি নেই। একটু পরে সে তৃতীয় কক্ষপথেও চলে যেতে পারে, আবার লাফ দিয়ে সে প্রথম কক্ষপথেও চলে আসতে পারে। অর্থাৎ কক্ষপথে একটা ইলেকট্রন যে একটা নির্দিষ্ট কক্ষপথে ফিক্স থাকবে এর কোনো গ্যারান্টি নেই। এই যে হাইড্রোজেন অ্যাটমের কক্ষপথ কয়টা বলি আমরা? হাইড্রোজেন অ্যাটমের ইলেকট্রন একটা, হাইড্রোজেন অ্যাটমের ইলেকট্রন একটা, তাই না? তাহলে কক্ষপথে একটা কক্ষপথ হওয়ার কথা, কিন্তু হাইড্রোজেন অ্যাটমের জন্য আমরা দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ কেন বলি? এগুলো হচ্ছে উত্তেজিত কক্ষপথ। প্রথম কক্ষপথকে বলা হয় ভূমি স্তর, প্রথম কক্ষপথকে বলা হয় ভূমি স্তর। এবার ইলেকট্রন যখন অন্য কোনোভাবে শক্তি গেইন করে, হ্যাঁ, কোনোভাবে যদি ফোটন দিয়ে হিট করা হয়, তাহলে সে শক্তি গেইন করবে, লাফ দিয়ে সে পরের কক্ষপথে, দ্বিতীয় কক্ষপথে চলে যাবে, ঠিক আছে। হাইড্রোজেনের আমরা এই যে একটা কক্ষপথ বলি না, আসলে একটা কক্ষপথ না, হাইড্রোজেন অ্যাটমের জন্য অসংখ্য কক্ষপথ আছে। কেমিস্ট্রিতে তোমরা পড়ছো না, বামার সিরিজ, লাইম্যান সিরিজ পড়ছো না, ঠিক আছে।
তো ওই ওই জিনিসগুলো আমরা আমরা দেখাবো, আমি ওই জিনিসগুলো দেখাবো, বুঝছো? আমরা আসবো। তাহলে যেটা বলতেছিলাম, তুমি টিচারকে দেখাবা হচ্ছে তুমি হিসাব করতেছো এইভাবে, কিন্তু তুমি আসলে বাস্তবে কি করবে দেখো, আমার মতো চালাকি। 0.53 গুণ এন স্কয়ার, এন এর মান কত 2, তাহলে 2 এর বর্গ, ঠিক আছে, ডিভাইডেড বাই 3, জেড এর মান হচ্ছে 3। তাহলে এখান থেকে এই যে আমি মান পাচ্ছি হচ্ছে 0.706 এত অ্যারমস্ট্রং, বুঝছো? দেখো তো ঠিক আছে কিনা, বলো হিসাবটা ঠিক আছে কিনা, হিসাবটা ঠিক আছে কিনা। প্রোটন প্রদান করলে না ইলেকট্রন লাভ দেয়, ফোটন না দিলে কি এমন হবে? ফোটন না দিলে তো হবে না, সে কোনোভাবে শক্তি, আলো থেকে শক্তি গেইন করবে, আলো থেকে শক্তি গেইন করবে, ফোটন থেকে শক্তি গেইন করেই তো লাভ দিয়ে উপরের স্তরে যাবে, বুঝছো? এবার আসো দ্বিতীয় নম্বরটা। দ্বিতীয় কি বলছে, বেগ। তো বেগের সূত্র মনে আছে, vn, এটা সমান সমান জেড ই স্কয়ার ডিভাইডেড বাই দুটো মুরগি 2h এপসাইলন নট n, ঠিক আছে? তাহলে ঠিক একইভাবে মান বসাবা। আমি তাহলে দ্রুত লিখে দিই, তুমি তো এখন বুঝেই গেছো কি করতে হবে। তাহলে জেড এর মান 3, 1.6 ইন্টু 10⁻⁻19 তার স্কয়ার ডিভাইডেড বাই 2, এইচ এর মান 6.626 বা 6.63, যেটাই বসাও না কেন কোনো সমস্যা নেই। 10⁻34, 8.854 ইন্টু 10⁻12, তারপরে এন, এন এর মান কত, এন এর মান হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এন এর মান 2। তাহলে এখান থেকে ভাইয়া হিসাব করবা, হিসাব করে এই বক্সের মধ্যে মান বসাই দিবা, এত মিটার পার সেকেন্ড, শেষ। ক্লিয়ার? ফারিয়া ইয়াসির ম্যাথ কয়টা করাইছে? ম্যাথ এই যে শুরু হইলো কেবল। এবার আসো কৌণিক বেগ বের করো। দেখো আমি তোমার একটা কথা বলছিলাম, যখন ডেরিভেশন করাই তখন বলছিলাম বেগ আর ব্যাসার্ধ হচ্ছে সবকিছু। বেগ আর ব্যাসার্ধ যদি তোমার জানা থাকে তাহলে তোমার বাদ বাকি সবকিছুই নির্ণয় করা সম্ভব। শুধু বেগ আর ব্যাসার্ধটা খুব ভালো করে মাথায় রাখবা, বেগ আর ব্যাসার্ধ, আর কিচ্ছু জানা লাগবে না। কৌণিক বেগ, ভর বেগ, রৈখিক ভরবেগ, কৌণিক ভরবেগ, কেন্দ্রমুখী ত্বরণ ইত্যাদি ইত্যাদি চাইতে পারে, চাক, সমস্যা নাই। তোমার সেগুলোর সূত্র জানা লাগবে না। অনেকে বলে ভাই কৌণিক বেগের সূত্র জানা লাগবে, কোনো দরকার নেই। তুমি দেখো কৌণিক বেগ লাগবে আমাদের, তাহলে 3 নম্বর কৌণিক বেগ। তো কৌণিক বেগ কি ওমেগা না, ওমেগা, ভি ইকুয়াল টু ওমেগা আর, ওমেগা ইকুয়াল টু ভি বাই আর। তাহলে এই যে ভি এন ডিভাইডেড বাই আর এন, দ্যাট ইজ ওমেগা এন। এবার তুমি দ্বিতীয় কক্ষপথের বেগ বের করছো 2 নম্বরে, 2 নম্বরে বেগ বের করছো, ব্যাসার্ধ বের করছো 1 নম্বরে, তাহলে 2 নম্বরের অ্যান্সারকে 1 নম্বরের অ্যান্সার দিয়ে ভাগ দিয়ে দিবা, ভাগ দিয়ে দিলে কৌণিক বেগ চলে আসবে, কৌণিক বেগ ওমেগা চলে আসবে, রেডিয়ান পার সেকেন্ড, শেষ। ভরবেগ, রৈখিক ভরবেগ, রৈখিক ভরবেগ, রৈখিক ভরবেগ পি, পি ইকুয়াল টু এম ভি, এম ভি। তাহলে এম এর মান 9.11, 9.11 ইন্টু 10⁻31, তারপরে এর সাথে গুণ দিবা হচ্ছে ভিএন, এই যে ভিএন এর মান হচ্ছে 0.706 ইন্টু 10⁻10 মিটারে নিয়ে নিলাম। তাহলে এত কেজি মিটার পার সেকেন্ড কৌণিক রৈখিক ভরবেগ। দেন কৌণিক ভরবেগ, ঠিক আছে, এখন সবকিছু পারি আমরা। কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ এল, এল ইকুয়াল টু কি এম ভি আর। তাহলে এম ভি এন আর এন, এম ভি এর আর এন, এম এর মান 9.11, 9.11 ইন্টু 10⁻31 গুণ 2 নম্বরের অ্যান্সার গুণ 1 নম্বরের অ্যান্সার, শেষ। তারপরে বক্স, এত, ঠিক আছে। কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ, ঠিক আছে, কি ক্লিয়ার? এবার দেখো কৌণিক ভরবেগ বের করার আরেকটা উপায় শিখাই দিই, ভালো করে শোনো। তোমার বেগ চাই নাই, ব্যাসার্ধ চাই নাই, কৌণিক বেগ চাই নাই, কিচ্ছু চাই নাই, তোমার ডাইরেক্ট চাইছে কৌণিক ভরবেগ, এল চাইছে, ডাইরেক্ট এল চাইছে, ডাইরেক্ট তোমার এল চাইছে, তোমার বেগ ব্যাসার্ধ চাই নাই। তাহলে তুমি বলতে পারো ভাই এই সূত্র দিয়ে করলে তো বেগ ব্যাসার্ধ বের করা লাগবে, তারপরে গিয়ে কৌণিক ভরবেগটা এল বের করতে হবে, তাই না? কথা বুঝছো? ভাই আর বসাই দিছেন ভি এর জায়গায়, কোথায় আর বসাই দিছি ভি এর জায়গায়? ও ও হো, সরি 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 সরি, আর বসাই দিছি, আসলেই তো ভি এর জায়গায় তো আর বসাই দিছি, এই যে চোখে একটু সমস্যা হয়ে গেছে, বোঝা যাচ্ছে। গুণ আচ্ছা বেগ হচ্ছে 2 নম্বরে, 2 নম্বরের অ্যান্সার বক্স, এত কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো এবার আসো, ধরো বেগ ব্যাসার্ধ চাই নাই কিন্তু কৌণিক ভরবেগ বের করতে বলছেন, তো বেগ ব্যাসার্ধ বের না করে কৌণিক ভরবেগ বের করা যায় কেন? বোর মডেলের স্বীকার্য,
NH/2 পাই। কৌণিক ভরবেগ চাইলে এটা খাটাই দিবা ডাইরেক্ট NH/2 পাই। মানে তোমার জাস্ট কক্ষপথ জানা লাগবে। কৌণিক ভরবেগ কিন্তু কোন অ্যাটম তার উপর নির্ভর করে না, কৌণিক ভরবেগ জেড এর উপর নির্ভর করে না। অর্থাৎ মজার ব্যাপার হচ্ছে হাইড্রোজেন অ্যাটম হোক, অক্সিজেন অ্যাটম হোক, লিথিয়াম অ্যাটম হোক, যাই হোক না কেন সবার কিন্তু কৌণিক ভরবেগ, প্রত্যেকটা কক্ষপথেরই কৌণিক ভরবেগ কিন্তু ফিক্সড। দেখো সেটা নির্ভর করে NH/2 পাই। H/2 পাই তো কনস্ট্যান্ট, আর n হচ্ছে কততম কক্ষপথ, ঠিক আছে, মুখ্য কোয়ান্টাম নাম্বার আর কি, কততম কক্ষপথ, সেই কততম কক্ষপথ n এর মানটা জাস্ট বসাই দিবা হয়ে যাবে। তাহলে যে কোনো অ্যাটমের জন্যই কিন্তু কৌণিক ভরবেগ কোন একটা নির্দিষ্ট কক্ষপথে কৌণিক ভরবেগ সেম। অনেক সময় MCQ প্রশ্ন আসে, দেখি মুখে মুখে অ্যান্সার দিবা। ধরো আমি বললাম লিথিয়াম অ্যাটম এবং হিলিয়াম অ্যাটম, এদের দ্বিতীয় কক্ষপথে কৌণিক ভরবেগের অনুপাত কত? দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগের অনুপাত কত? 1:1, 1:1। দ্বিতীয় কক্ষপথে কৌণিক ভরবেগের অনুপাত, তাহলে 2H/2 পাই, হিলিয়ামের জন্য তাই, তারপরে লিথিয়ামের জন্য 2H/2 পাই। 3 নম্বরের এককটা বুঝলাম না ভাইয়া, 3 নম্বরের এককটা বুঝলাম না। ওমেগার একক, ওমেগা মানে রেডিয়ান পার সেকেন্ড, ওমেগার একক, ওমেগা কৌণিক ভরবেগ, ওমেগা ইকুয়াল টু কি? V/R, V ইকুয়াল টু ওমেগা আর। সেই সূত্র চতুর্থ অধ্যায়ের সূত্র, নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের সূত্র, এটা না বোঝার কি আছে। দেন এবার আসো, এবার বলছে ঘূর্ণনরত ইলেকট্রনের কম্পাঙ্ক পর্যায়কাল। এই যে দ্বিতীয় কক্ষপথে যে ইলেকট্রনটা ঘুরতেছে, একবার ঘুরে আসতে যে সময়টা লাগতেছে, এই যে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন ঘুরে একবার ঘুরে আসতে যে সময়টা লাগতেছে, সেই পর্যায়কাল বের করতে বলছে, কম্পাঙ্ক বের করতে বলছে। ভাই তুমি ওই যে কৌণিক বেগটা বের করছো, ওমেগা বের করছো, ওমেগা বের করলেই তো হয়ে গেছে, কারণ ওমেগা ইকুয়াল টু 2π/t। ঠিক আছে, ওমেগা ইকুয়াল টু কি? 2π/t। দেখো তাহলে কত নম্বর? 6 নম্বর। ওমেগা ইকুয়াল টু 2π/t, 2π/t। তাহলে ওমেগা বের করলে তো টি পেয়ে যাবো। তাহলে এখান থেকে টি এর মানটা বের করবা, টি ইকুয়াল টু 2π/ω। তাহলে টি পেয়ে গেলে তো এবার কম্পাঙ্ক f ইকুয়াল টু 1/t, f ইকুয়াল টু 1/t। ঠিক আছে, এই কম্পাঙ্ক কিন্তু বিকিরিত ফোটনের কম্পাঙ্ক না, বুঝছো? এই কম্পাঙ্ক কিন্তু এই যে ফোটন দিয়ে হিট করলাম, ফোটন দিয়ে আঘাত করার পরে ইলেকট্রনটা লাফ দিয়ে উপরের কক্ষপথে চলে গেল, সেই ফোটনের কম্পাঙ্ক কিন্তু ভাবিও না। এই যে কম্পাঙ্কটা, এই কম্পাঙ্কটা হচ্ছে ইলেকট্রন এই যে ঘুরে আসতেছে, হ্যাঁ, একক সময় কতবার ঘুরে আসতেছে ওই কক্ষপথে, সেইটা। তো এই দুইটার মধ্যে অনেকে দুইটা এফ এর, মানে একটু পরে আমরা কিন্তু আরো একটা এফ বের করব, তো সেই এফ এর সাথে এই এফটা কিন্তু জোড়া লাগানো যাবে না। এবার আসো কেন্দ্রমুখী ত্বরণ, তাহলে এর জন্য কি আলাদা সূত্র লাগবে? উত্তর হচ্ছে না। কেন্দ্রমুখী ত্বরণের সূত্র কি? v²/r, তাহলে vn²/rn। তাহলে বেগটা আমরা কত নম্বরে বের করছি? 2 নম্বরে। ওকে, 2 নম্বরের অ্যানসার কে বর্গ করবা, বর্গ করে 1 নম্বরের অ্যানসার দিয়ে ভাগ দিবা। একক কি হবে? একক হবে রেডিয়ান, মানে একক হবে মিটার পার সেকেন্ড, বক্স মিটার পার সেকেন্ড স্কয়ার, ত্বরণের একক। কেন্দ্রমুখী বল বের করতে বলছে, ভালো কথা। কেন্দ্রমুখী বল FC ইকুয়াল টু mv²/r, vn²/rn। নাও শেষ, কেন্দ্রমুখী বল এত নিউটন। তাহলে সবই বের করে ফেলছি, বুঝতে পারছো? জাস্ট সূত্রগুলা খাটাই দিলেই হয়ে গেল। ঠিক আছে, এগুলা কি এসআই এককে রাখবো নাকি সিজিএস এককে? ফিজিক্সে এসআই একক, কেমিস্ট্রিতে সিজিএস একক। ফিজিক্সের যত যা হিসাব এসআই একক, ফিজিক্সে কোনো উল্টাপাল্টা ওই সিজিএস একক আনবা না, ওগুলা ওই কেমিস্ট্রি ছোট মানুষদের জন্য। ঠিক আছে, আমরা সবসময় এসআই এককে করবো, সহজটা করবো। ঠিক আছে, সিজিএস একক ফালতু জিনিস, ওটা আমরা আনবো না। ফিজিক্সের যাবতীয় যত হিসাব সবই হচ্ছে এসআই এককে। তাহলে এবার আসো 2 নম্বর। আসলে ম্যাথ একটাই, তো এক পৃষ্ঠা যেহেতু ধরে নাই, এই কারণে আমরা ম্যাথটাকে 2 ভাগ করে ফেলছি। তাহলে এবার কি বলা হচ্ছে শোনো, Li2 প্লাস এর দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনটি, দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনটি প্রথম কক্ষপথে নেমে আসলে, দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনটি প্রথম কক্ষপথে নেমে আসলে, এক, বিকিরিত ফোটনের
কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ, বিকিরিত ফোটনের শক্তি এবং তরঙ্গ সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে দ্বিতীয় কক্ষপথে থাকাকালীন বিভব শক্তি, গতিশক্তি ও মোট শক্তি নির্ণয় করো। বিভব শক্তি, গতিশক্তি ও মোট শক্তি নির্ণয় করো। একের মধ্যে সবই আছে। তো মোটামুটি এই ম্যাথ করলে দেখবা সবই হয়ে যাবে। এই ম্যাথ যদি করতে পারি তাহলে কি হবে, সবই হয়ে যাবে। তাহলে তুলে নাও, দ্রুত করে তুলে নাও। দেখো আসো একটু চিত্র এঁকে বুঝি ব্যাপারটা। লিথিয়াম অ্যাটমের দ্বিতীয় কক্ষপথ থেকে ইলেকট্রন নেমে আসছে প্রথম কক্ষপথে। ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে ছিল, সেখান থেকে ইলেকট্রন প্রথম কক্ষপথে নেমে আসছে। তাহলে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন যখন প্রথম কক্ষপথে নেমে আসবে তখন সে তো শক্তি বিকিরণ করবে নাকি শক্তি শোষণ করবে? বলো। শক্তি বিকিরণ করবে। বিকিরণ করলে শক্তি কমে যাবে, লাফ দিয়ে সে নিচের স্তরে চলে আসবে। আর শক্তি যদি শোষণ করতে, লাফ দিয়ে উপরের স্তরে যেত। তো আমাদের তো বলেই দিছে যে দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনটি প্রথম কক্ষপথে নেমে আসে। তাহলে শক্তি বিকিরণ করবে, সেই বিকিরিত শক্তিটাকে আমরা কি হিসাবে দেখতে পারবো? বর্ণালী। সেই বিকিরিত শক্তিটাকে আমরা বর্ণালী, ফোটন রূপে দেখতে পারবো। অর্থাৎ একটা আলোক তরঙ্গ সে নির্গত করবে, এই যে ফোটন নির্গত করবে। তো এই নির্গত ফোটনের শক্তি বের করতে বলছে, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে, তরঙ্গ বেগ তো আলোর বেগ, এটা আর বের করা লাগে না। তরঙ্গ বেগ বের করতে বলছে, কিন্তু এর মান হচ্ছে 3 × 10⁸ মিটার/সেকেন্ড, সহজ কথা, আলোর বেগ। তারপরে তরঙ্গ সংখ্যা নিউ বের করতে বলছে, বুঝছো? যা যা নির্ণয় করা যায় সবকিছু নির্ণয় করতে বলছে, কম্পাঙ্ক নির্ণয় করতে বলছে, এফ নির্ণয় করতে বলছে, এগুলো সব নির্ণয় করতে বলছে। তাহলে দেখো ইলেকট্রনটা ছিল কোন কক্ষপথে? দ্বিতীয় কক্ষপথে, সেখান থেকে প্রথম কক্ষপথে নেমে আসছে। তাহলে এটা প্রথম কক্ষপথ আর এটা দ্বিতীয় কক্ষপথ। তো প্রথম কক্ষপথ N1, দ্বিতীয় কক্ষপথ N2, ঠিক আছে, N1, N2. তাহলে আমাদের বিকিরিত ফোটনের শক্তি লাগবে, তরঙ্গ দৈর্ঘ্য লাগবে, তরঙ্গ বেগ লাগবে, কম্পাঙ্ক লাগবে। এখন সূত্র অনেকগুলো শিখাইছিলাম না? একটু খাতা উল্টায় দেখো। শক্তির সূত্র শিখাইছিলাম, সেখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ, তরঙ্গ সংখ্যা, কম্পাঙ্ক সবই তোমার শেখানো হয়েছিল। এবার তুমি যে কোনো একটা সূত্র যদি মাথায় রাখতে পারো তাহলে বাদ বাকি সবকিছুই নির্ণয় করা সম্ভব। এবার আমি তোমার একটা সাজেশন দিই, তুমি শুধু তরঙ্গ দৈর্ঘ্যের সূত্রটা মাথায় রাখবা, 1/λ সূত্রটা মাথায় রাখবা, তাহলে সবই সম্ভব। ঠিক আছে, 1/λ সূত্রটা মাথায় রাখবা, এটা সহজ। যেহেতু ওই যে আমরা কনস্ট্যান্টটা, রিডবার্গ কনস্ট্যান্টটা একসাথে এক মানটা বসাই দিতে পারবো সাথে সাথে, ঠিক আছে, আর এইচ এর মানটা বসাই দিতে পারবো, তাহলে আমরা ল্যামডা পেয়ে যাবো। ওখান থেকে একে একে সবই পাওয়া যাবে। তোমার যদি মনে হয় না ভাই আমি অন্যান্য সূত্রগুলো মাথায় রাখবো, শিখবো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি তোমাকে বলতেছি দ্রুত ম্যাথ করার স্বার্থে যে তুমি একটা সূত্র মাথায় রাখিও, বাকিগুলো মাথায় রাখার দরকার নেই, বাকিগুলো ফেলে দাও। দেখো আমি তোমাকে ম্যাথ করে দিচ্ছি। 1 নম্বরটা আমি প্রথমে এই যে 1/λ, আমি ল্যামডাটাই বের করবো, ল্যামডাটাই আমরা হিসাব করতে চাই। তাহলে 1/λ এটা সমান সমান কি ছিল? এটা সমান সমান ছিল z² আর h, এই যে রিডবার্গ কনস্ট্যান্ট, z² আর h রিডবার্গ কনস্ট্যান্ট। তারপরে 1/n1² মাইনাস 1/n2²। এই n1 হচ্ছে প্রথম কক্ষপথ আর n2 হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, ঠিক আছে। এমডি জাহিদ হাসান বলছে তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে আনলে কি একই ঘটনা ঘটবে? একই ঘটনা ঘটবে মানে কি, এর শুধু মান চেঞ্জ হবে। n2 এর মান হবে তখন 3 আর n1 এর মান হবে তখন 2, ঠিক আছে। মানে সহজ কথা, লোয়ার অরবিট, আমরা n1টাকে বলবো সবসময় লোয়ার অরবিট,
লোয়ার অরবিট। কোন কক্ষপথ থেকে কোন কক্ষপথে যাচ্ছে ডাজ নট ম্যাটার। আমি যদি বলতাম প্রথম থেকে দ্বিতীয় কক্ষপথে যাচ্ছে, অনেকে ভাবে ভাই প্রথম থেকে যদি দ্বিতীয় কক্ষপথে যাইতো তাহলে এখানে কি N2 আর এখানে কি N1 লিখতাম? না, লিখতাম না। আমার দরকার বিকিরিত বা শোষিত শক্তির পরিমাণ। তুমি যদি N1 আর N2 উল্টাপাল্টা করে লেখো জাস্ট মাইনাস আসবে সামনে। আমার মাইনাস নেওয়ার দরকার নেই ভাই। শক্তি বিকিরিত করলেও আমি শক্তি প্লাস নিব, শক্তি শোষণ করলেও আমি শক্তি প্লাস নিব। আমার দরকার শক্তির পরিমাণটুকু, কতটুকু শক্তি শোষণ করলো, কতটুকু শক্তি বিকিরণ করলো, আমার এই পরিমাণটুকু দরকার। তো পরিমাণটুকুর জন্য আমি সবসময় প্লাস মান নিব। এই কারণে প্লাস মান নেওয়ার জন্য আমার N1 টা সবসময় লোয়ার অরবিট আর N2 টা সবসময় আপার অরবিট। N2 সবসময় আপার অরবিট, ঠিক আছে। তাহলে এখানে N1 লোয়ার অরবিট, সেই লোয়ার অরবিটের এই যে মান হচ্ছে N1 = 1 প্রথম কক্ষপথ, আর আপার অরবিটটা হচ্ছে 2। তো এখানে মানগুলা বসাই দিব, মানগুলা বসাই দিলে কাজ শেষ। তাহলে আসো দেখি হিসাব করি। 1 ডিভাইডেড বাই ল্যামডা জেড স্কয়ার, জেড এর মান তো 3 স্কয়ার, আর এইচ বড় রিডবার্গ কনস্ট্যান্টের মানটা বলো। 1 পয়েন্ট কি ছিল 1.096 ইনটু 10 টু দি পাওয়ার 7, 1.096 ইনটু 10 টু দি পাওয়ার 7, সরি 7, হ্যাঁ। 1 ডিভাইডেড বাই N1, N1 এর মান 1, ঠিক আছে, 1 এর স্কয়ার করলে তো আর একই, মাইনাস 1 ডিভাইডেড বাই 2 স্কয়ার। তাহলে এখান থেকে এবার অতএব ল্যামডাটা পাবো, হ্যাঁ। তাহলে আসো বাদ বাকি ভরসা ক্যালকুলেটর। তাহলে 1 - 1 ডিভাইডেড বাই 4 ইনটু 3 স্কয়ার ইনটু 1.096 এক্সপোনেনশিয়াল ফাংশন 7। তাহলে এখান থেকে আমরা এটা পাইলাম হচ্ছে ল্যামডার 1 বাই ল্যামডার মান, এবার ইনভার্স করে দিলে ল্যামডাটা পাবো। তো 1.351 ইনটু 10 টু দি পাওয়ার -8, 10 টু দি পাওয়ার -8 এত মিটার, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। কি বুঝছো? এবার এইটা পাইলে বাদ বাকি সব নির্ণয় করা সম্ভব। তাহলে এবার তরঙ্গ দৈর্ঘ্য বের করছি, কম্পাঙ্ক চাইছে, গুড। আমরা তো জানি কম্পাঙ্ক E = hf, বা প্রথমে আসো তরঙ্গ বেগটা আগে লিখে নিই। তরঙ্গ বেগ c, এটাও কিন্তু একটা অ্যান্সার, 3 × 10 টু দি পাওয়ার 8 তরঙ্গ বেগ চাইছে কিন্তু মিটার পার সেকেন্ড, এটাও কিন্তু একটা অ্যান্সার। এবার আসো c = f λ, v = f λ। তাহলে আমাদের লাগবে কি, আমাদের লাগবে f, তাহলে f = c ডিভাইডেড বাই λ। তাহলে 3 × 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই λ, ল্যামডার মান হচ্ছে 1.351 ইনটু 10 টু দি পাওয়ার -8। আসো দেখি f এর মান কত হয়। 3 এক্সপোনেনশিয়াল ফাংশন 8 ডিভাইডেড বাই অ্যান্সার, তাহলে 2.219 ইনটু 10 টু দি পাওয়ার 16 হার্টজ কম্পাঙ্ক। শক্তি, গুড, শক্তি E = hf, ঠিক আছে। দেখছো এই কম্পাঙ্ক, ভালো করে দেখো, এই কম্পাঙ্ক আর আগে এই যে কম্পাঙ্কটা বের করছি, এই কম্পাঙ্ক, এই দুইটা কিন্তু আলাদা জিনিস। এবার বুঝতে পারছো দুইটার মধ্যে পার্থক্যটা ধরতে পারছো? বলো দুইটার মধ্যে পার্থক্য ধরতে পারছো কিনা? এই কম্পাঙ্ক কি, বলো এই কম্পাঙ্কটা কি? এই যে কম্পাঙ্কটা, এই কম্পাঙ্কটা হচ্ছে বিকিরিত ফোটনের কম্পাঙ্ক বা শোষিত ফোটনের কম্পাঙ্ক, আর আগে ছিল ইলেকট্রন ঘুরে আসতেছে একক সময় যতবার ঘূর্ণন দিবে সেইটা, ঠিক আছে, একক সময় যতবার ঘূর্ণন দিবে সেইটা। তাহলে এবার E = hf, h এর মান 6.626 ইনটু 10 টু দি পাওয়ার -34 ইনটু f, 2.219 ইনটু 10 টু দি পাওয়ার 16 হার্টজ। এবার সবাই একটু তাকাও, আমি যখন E = hf, h এর মান বসাবো আর f এর মানটা হার্টজে বসাবো, 6.626 এক্সপোনেনশিয়াল ফাংশন -34, তখন আমি শক্তিটা পাবো জুলে। ভালো করে খেয়াল করো, 1.47 ইনটু 10 টু দি পাওয়ার -17, এটা কিন্তু জুল এককে, বুঝছো? এটা দেখো -10 টু দি পাওয়ার 17 জুল, তাহলে -10 টু দি পাওয়ার 17 মানে জুল এককে পরিমাণটা অনেক 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 কম জুল এককে। তো আমরা যদি এই এককটাকে চেঞ্জ করে ইলেকট্রোভোল্ট এককে নিয়ে আসতে চাই, ইলেকট্রোভোল্ট এককে নিয়ে আসতে চাই, তাহলে ইলেকট্রোভোল্ট এককে নিয়ে আসতে গেলে কি করতে হয়, ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ দিতে হয়, তাই না? ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ দিতে হয়।
তাহলে আমরা ইলেকট্রোভোল্ট এককে আনতে চাই, তাহলে সুন্দর করে এটাকে ভাগ দিবা, জুলকে ভাগ দিবা 1.6, অনেকে হয়তো জানো এটা অলরেডি, 10⁻⁻19, তাহলে 1.6 এক্সপোনেনশিয়াল ফাংশন -19, তাহলে ইলেকট্রোভোল্ট এককে চলে আসবে। তাহলে 91.91 এত ইলেকট্রোভোল্ট, দেখো ঠিক আছে কিনা, ঠিক আছে, 91.91 এত ইলেকট্রোভোল্ট, ঠিক আছে। তাহলে শক্তি নির্ণয় গেল। তরঙ্গ সংখ্যা হচ্ছে 1/λ, হচ্ছে তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যা চাইছে, তো তরঙ্গ সংখ্যা কি 1/λ, এটা হচ্ছে তরঙ্গ সংখ্যা, 1/λ এটাই তরঙ্গ সংখ্যা, এই যে মিউ বার তরঙ্গ সংখ্যা। তাহলে তরঙ্গ সংখ্যা হবে 1/λ, তাহলে ল্যামডার ইনভার্স করে দিই 1. ওটা অলরেডি তো বের করেই ফেলছিলাম, এত এক্সপোনেনশিয়াল ফাংশন -8 তার ইনভার্স, তাহলে 7.4, আচ্ছা সায়েন্টিফিক মোডে লিখি 7.4 7.401 ইন্টু 10⁻17 এত তরঙ্গ সংখ্যা, এত তরঙ্গ সংখ্যা, এত পার মিটার, বুঝছো? যেহেতু ল্যামডার উল্টাটা, ল্যামডার একক কি মিটার, ল্যামডার একক মিটার, তাহলে তার উল্টাটা পার মিটার, ঠিক আছে, বুঝছো আক্তার ইসলাম, বলো। তাহলে এবার আসো 2 নম্বর, এবার চলো 2 নম্বর। 2 নম্বর কি বলছে? 2 নম্বর কি বলছে? দ্বিতীয় কক্ষপথে থাকাকালীন, দ্বিতীয় কক্ষপথে যখন ইলেকট্রনটা অবস্থান করতেছিল, লাফ দিয়ে প্রথম কক্ষপথে চলে আসে নাই, দ্বিতীয় কক্ষপথে থাকাকালীন বিভব শক্তি, গতিশক্তি, মোট শক্তি নির্ণয় করো। জাস্ট সূত্র খাটানো, আর কিচ্ছু না। তাহলে শক্তির সূত্র, মোট শক্তি মনে আছে, মোট 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 শক্তিটার সূত্রটা মনে আছে, মুরগি সূত্র, z² মাইনাস হবে, মোট শক্তি হবে মাইনাস, উপরে হবে z² m e⁴, আর নিচে 8টা মুরগির বর্গ, 8টা মুরগির বর্গ, h² ε0² n²। তাহলে এখানে সব মানগুলা বসাই দিবা, এখানে সব মানগুলা বসাই দিবা, বা শর্টকাটে যদি করি, তবে শর্টকাটে করবা না, মানগুলা বসাই নিয়ে হিসাব করবা। আর যদি বলো শর্টকাটে করি, তাহলে 13.55 ইলেকট্রোভোল্ট বা 13.6, 13.−13.6 এত ইলেকট্রোভোল্ট, এটার সাথে গুণ দিবা z², আর নিচে ভাগ হচ্ছে n², ঠিক আছে, শর্টকাট। তাহলে দেখি তো একটু শর্টকাটেই বের করি। তুমি কিন্তু বোর্ড পরীক্ষা আসলে, আমি আবারও বলতেছি, বোর্ড পরীক্ষা আসলে একটু মান টান বসাই নিয়ে করো, ওইটাই বেটার, ঠিক আছে। তবে আমার ধরো যে সাপোজ মনে করো আমি যদি খাতা দেখি, তাহলে আমি দিব শর্টকাট, যেভাবে করো না কেন আমি নাম্বার দিব, কিন্তু সব টিচার তো দিবে না, সব টিচার তো আর এত সুন্দর মনে করো যে সরল মন নিয়ে খাতা দেখবে না, তো এই কারণে তুমি একটু জটিল করেই করো। তাহলে জেড এর মান 3 জেড এর মান 3 দ্বিতীয় কক্ষপথে থাকাকালীন নিচে 2², তাহলে -13.6 গুণ 3 বর্গ, তাকে ভাগ দিব 4 দিয়ে, তাকে ভাগ দিব 4 দিয়ে, তাহলে -30.6 ইলেকট্রোভোল্ট, -30.6 ইলেকট্রোভোল্ট, ঠিক আছে। তাহলে এবার তোমরা একটু বিভব শক্তি গতিশক্তিটা নিয়ে ভাবো তো, ভাবো বিভব শক্তি গতিশক্তিটা নিয়ে ভাবো। ভাবো এবার, এটা গেল মোট শক্তি, তাহলে বিভব শক্তি গতিশক্তি কি হবে, সূত্র, যার সূত্রগুলো লিখে নিই, তুমি বাসায় করে নিবা, বুঝছো। গতিশক্তি আমি তোমাদের শর্টকাট একটা কথা বলছিলাম, শর্টকাট একটা কথা বলছিলাম যে গতিশক্তি হবে মোট শক্তির, বলো দেখি বিভব শক্তি গতিশক্তির মধ্যে সম্পর্কটা বলো, বিভব শক্তি গতিশক্তির মধ্যে সম্পর্কটা বলো। তাকাইতে পারতেছি না। বলো বিভব শক্তি গতিশক্তির মধ্যে সম্পর্কটা বলো দেখি, একটা শর্টকাট শিখাই দিয়েছিলাম গত ক্লাসে, কেউ কমেন্ট করো একজন। হ্যাঁ এই যে একজন কমেন্ট, প্রতীক 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 বলছে, হ্যাঁ, যে ইকে সেম জাস্ট অপোজিট, জাস্ট পজিটিভ, ঠিক আছে, হ্যাঁ, যে গতিশক্তি মোট শক্তির সমান, শুধু প্লাস হবে, আর বিভব শক্তি মোট শক্তির দ্বিগুণ, দেখো খাতায় লেখা আছে, ঠিক আছে। গতিশক্তি মোট শক্তির সমান জাস্ট পজিটিভ, z² m e⁴ ডিভাইডেড বাই
8 h স্কয়ার এপসাইলন নট স্কয়ার n স্কয়ার। তাহলে এখানে মানটা হবে এই যে 30.6 ইলেকট্রোভোল্ট প্লাস 1। আর বিভব শক্তি হচ্ছে বিভব শক্তি পটেনশিয়াল এনার্জি হচ্ছে এর দ্বিগুণ, তাহলে গুণ যদি 2 দিই, এর সাথে যদি 2 দিয়ে গুণ দিই তাহলে নিচে এখানে 4 হবে, 2 দিয়ে গুণ দিলে নিচে এখানে 4 হবে। তাহলে জেড স্কয়ার মাইনাস থাকবে জেড স্কয়ার m e টু দি পাওয়ার 4। বিভব শক্তি আর মোট শক্তিটা সর্বদা ঋণাত্মক হবে। 4 h স্কয়ার এপসাইলন নট স্কয়ার n স্কয়ার, ঠিক আছে। তাহলে 2 দিয়ে গুণ হবে, এটারে 2 দিয়ে গুণ দিই, মাইনাস 30.6 গুণ 2, তাহলে এটা হবে মাইনাস 61.2 ইলেকট্রোভোল্ট। ঠিক আছে, করে দেখিও। পারবা না বলো তো, বলো পারবা কিনা বলো। এগুলা কি মান বসায় দেখাইতে হবে? আমার মনে হয় না মান বসায় দেখানোর দরকার আছে, বুঝছো কি? ক্লিয়ার? দেখি এবার একটা কোশ্চেনের অ্যান্সার দাও। 3 নম্বর, কোন একটা অ্যাটমের, এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, আর এটা হচ্ছে প্রথম কক্ষপথ। এবার এরকম চিত্র দেওয়া আছে, এই চিত্রের মানে তোমার বুঝে নিতে হবে। ঠিক আছে, আমি মানে বুঝাই দিলে তুমি ম্যাথ পেরে যাবা, কিন্তু আমি মানে বুঝাবো না, তোমার মানেটা বুঝে নিতে হবে। λ1 λ2, তাহলে প্রশ্ন হচ্ছে λ1 is to λ2 কত? ঠিক আছে, কোন একটা অ্যাটমের জন্য এটা দেওয়া আছে, কোন একটা অ্যাটমের জন্য এই চিত্রটা দেওয়া আছে। এখন চিত্রের মানে আর আমি বুঝাই দিব না, মানে বুঝাই দিলে তো তুমি ম্যাথ পেরে যাবা। তাহলে ভাবো তো কিভাবে করতে হবে, ভাবো কি বলছে আসলে, বলো বলো কিভাবে করতে হবে বলো। তার মানে কথাটা কি দাঁড়াচ্ছে, এবার আসো বুঝাই। তৃতীয় কক্ষপথ থেকে একটি ইলেকট্রন লাফ দিয়ে দ্বিতীয় কক্ষপথে পড়ে, তাহলে তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে যখন পড়ে তখন বিকিরিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য λ1, আর যখন দ্বিতীয় কক্ষপথ থেকে ইলেকট্রনটি লাফ দিয়ে প্রথম কক্ষপথে পড়ে তখন তরঙ্গ দৈর্ঘ্য λ2। তাহলে λ1 এবং λ2 এর অনুপাত কত? কোন অ্যাটম বলে দেওয়া নেই, তাহলে কোন অ্যাটম এর উপর কিন্তু এই জিনিসগুলো নির্ভর করেও না। কোন অ্যাটম এটার উপর এই অনুপাতটা নির্ভর করে না, অনুপাত একই রকমই হবে। এটা যদি হিলিয়াম অ্যাটম হয় তাও যা হবে, লিথিয়াম অ্যাটম হলেও তাই হবে, হাইড্রোজেন অ্যাটম হলেও তাই হবে। আসো দেখি তো, তাহলে আসো দেখি তরঙ্গ দৈর্ঘ্য, এই যে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে প্রথমে দেখো 1 ডিভাইডেড বাই λ1, তাহলে 1 ডিভাইডেড বাই λ1 জেড স্কয়ার আর এইচ। এবার 1 ডিভাইডেড বাই, দেখো ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে লোয়ার অরবিট, এই যে লোয়ার অরবিট তার স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই আপার অরবিট তার স্কয়ার। সূত্র তো এইটা, আগে একটু মূল সূত্রটা লিখি, মূল সূত্রটা লিখি। এই যে 1 ডিভাইডেড বাই ল্যামডা, এটা হচ্ছে মূল সূত্র। প্রথমে কি লোয়ার অরবিট, এই যে এন অন মানে লোয়ার অরবিট আর কি, আর পরেরটা আপার অরবিট। তাহলে এবার আসো এই সূত্র অনুযায়ী, অতএব 1 ডিভাইডেড বাই λ1 জেড স্কয়ার আর এইচ 1 ডিভাইডেড বাই এই যে তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে, তাহলে তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে λ1 তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে এসে পড়ছে, তাহলে দ্বিতীয় কক্ষপথটা হচ্ছে লোয়ার অরবিট, তাহলে 2, বুঝছো 2 মাইনাস 1 ডিভাইডেড বাই তৃতীয় কক্ষপথ আপার অরবিট, তৃতীয় কক্ষপথ n3 3 এটার স্কয়ার। ঠিক আছে, এটা গেল, এটারে বলো 1 নম্বর সমীকরণ। এবার আবার 1 ডিভাইডেড বাই λ2 জেড স্কয়ার আর এইচ। এবার 1 ডিভাইডেড বাই, আসো এইখান থেকে এখানে, এটা হচ্ছে আপার অরবিট, এটা লোয়ার অরবিট, তাহলে লোয়ার অরবিট প্রথম কক্ষপথ, তাহলে n এর মানে 1 এর বর্গ মাইনাস, আর আপার অরবিট দ্বিতীয় কক্ষপথ n এর মান 2, তাহলে 2 এর বর্গ। এই যে 2 নম্বর সমীকরণ। তোমার চাইছে λ1 আর λ2 এর রেশিও, ভাগ দিয়ে দাও না রে ভাই, 1/2, শেষ, ম্যাথ শেষ, 1/2। তাহলে 1 ডিভাইডেড বাই λ1 1 ডিভাইডেড বাই λ2, তাহলে এটা সমান সমান জেড স্কয়ার আর এইচ কাটাকাটি, 1 ডিভাইডেড বাই 4 মাইনাস 1 ডিভাইডেড বাই 9, 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 4, তাহলে λ2 ডিভাইডেড বাই λ1। আসো বাকি কাজ ক্যালকুলেটর করবে, বাকি কাজ ক্যালকুলেটর করবে। তাহলে 1 ডিভাইডেড বাই 4 মাইনাস 1 ডিভাইডেড বাই 9, 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 4, তাহলে 5/27। তো আমার চাইছে λ1 is to λ2,
তাহলে 27:5 তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত। 27:5 23/123 কে করলো? 23/125 কেমনে আসলো? 27:5 λ1 আর λ2, তাই না? 1/λ1 আর উপরে λ2 চলে গেল। তাহলে আমার লেখা আছে λ1 λ2, তাহলে 27/5। তোমরা 5/27 কেন বলতেছো? তাহলে কি আমি ভুল বলতেছি? ঠিক আছে, সহজ না? তাহলে বলো তো এটা কোন অ্যাটম? কোন অ্যাটম এর উপর কিছু নির্ভর করে? এই λ1 λ2 এর অনুপাত নির্ভর করে? বলো কোন অ্যাটম এটার উপর কিন্তু নির্ভর করে না, অনুপাতটা নির্ভর করে না, বুঝছো? ল্যামডার মান হয়তো নির্ভর করে, এই যে ল্যামডার মানের সাথে দেখো জেড স্কয়ার আছে, কিন্তু যখন অনুপাত করছি তখন তো এটা কাটাকাটি হয়ে যাচ্ছে। তো এই কারণে কোন অ্যাটম তার উপর অনুপাতটা নির্ভর করছে না, অনুপাত করতে গেলে কিন্তু ভুল হয়ে যাচ্ছে, মানে ওই সরি জেড বাদ হয়ে যাচ্ছে। এবার আসো নেক্সট 4 নম্বর, বলা হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের ভূমি স্তরের, ভূমি মানে প্রথম কক্ষপথ আর কি, ভূমি স্তরের শক্তি, ভূমি স্তরের ইলেকট্রনের শক্তি -13.6 ইলেকট্রোভোল্ট দেওয়া আছে। ঠিক আছে, খুব উপকার করছে এটা বলে দিয়ে, ঠিক আছে, এটা আমরা না বললেও জানি। এবার কি বলছে শোনো, একটি 2.46 × 10⁻16 হার্টজ কম্পাঙ্কের বিকিরণ ভূমি স্তরের ইলেকট্রনটিকে আঘাত করলে তা উত্তেজিত কোনো কক্ষপথে প্রবেশ করে, কোনো কক্ষপথে গমন করে। প্রশ্ন হচ্ছে কোন কক্ষপথে গমন করতে পারে, কোন কক্ষপথে গমন করেছে? তাহলে কি বলছে, হাইড্রোজেন অ্যাটমের ভূমি স্তরের ইলেকট্রনের এনার্জিটা বলে দেওয়া আছে -13.6 ইলেকট্রন বলে দেওয়া আছে। এবার এই ইলেকট্রনটাকে একটা ফোটন আঘাত করছে, সেই ফোটনের কম্পাঙ্ক বলে দেওয়া আছে 2.46 × 10⁻16 হার্টজ, এই কম্পাঙ্কটা বলে দেওয়া আছে। এবার আমাদের কি বলছে যে যখন এই ফোটনটা এসে আঘাত করবে তখন ইলেকট্রনটা লাফ দিয়ে উপরের কোন একটা কক্ষপথে চলে যায়। ঠিক আছে, ইলেকট্রনটা উপরের কোন একটা কক্ষপথে চলে যায়, প্রথম কক্ষপথে আছে, যে ভূমি স্তরে আছে মানে প্রথম কক্ষপথে আছে, তো লাফ দিয়ে উপরের কোন একটা কক্ষপথে চলে যায়। কততম কক্ষপথে যেতে পারে এটাই তোমাকে বের করতে হবে। ঠিক আছে, আমি তোমাকে কি বলছি, এই যে যখন ইলেকট্রন লাফ দিয়ে উপরের কক্ষপথে বা লাফ দিয়ে নিচের কক্ষপথে যাবে, শক্তি বিকিরণ বা শোষণ করবে, তখন তুমি খালি একটা সূত্রে মাথায় রাখবা, 1/λ = z² RH 1/n² - 1/n²। এটা মাথায় রাখলে দুনিয়াদারির যে কোনো ম্যাথ তোমার হবে, দুনিয়াদারির যে কোনো ম্যাথ তুমি করতে পারবা যদি তুমি একটা সূত্র মাথায় রাখো। ঠিক আছে, বইতে দেখবা অনেক বিভিন্ন উপায়ে ম্যাথ করে দেওয়া আছে, ম্যাথ তো অনেক উপায় করা যায়, কিন্তু তুমি এমন নিয়ম মাথায় রাখবা যে নিয়মে দুনিয়াদারির সব ম্যাথ করা যায়। আমার কথা বুঝতে পারছো? তাহলে আসো আমরা একটু চিত্র আগে ব্যাপারটা বুঝি, তারপরে আমরা দেখি ম্যাথটা করতে পারি কিনা। হাইড্রোজেন অ্যাটমের নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ, এরকম। তো ইলেকট্রনটা হচ্ছে ভূমি স্তরে আছে, প্রথম কক্ষপথে আছে। এই প্রথম কক্ষপথে ইলেকট্রনের এনার্জিটা বলে দেওয়া আছে, এটা না বলে দেওয়া থাকলেও আমরা জানি, এটা এটা ইচ্ছা মতো বলে দিতে পারবে না, এটা ফিক্সড মান, এটা এনার্জি ফিক্সড মান E1, এটা -13.6 ইলেকট্রোভোল্ট, এটা না বলে দেওয়া থাকলেও আমরা জানি এটা ফিক্সড মান। এবার একটা ফোটন এসে ইলেকট্রনটাকে আঘাত করছে, একটা ফোটন এসে ধরো একটা ফোটন, এই ফোটনটা এসে ইলেকট্রনটাকে আঘাত করলো। তো ফোটন এসে ইলেকট্রনটাকে আঘাত করলে ইলেকট্রনটা লাফ দিয়ে এবার উপরে কোনো একটা কক্ষপথে চলে যাবে, তাহলে দ্বিতীয় কক্ষপথে যেতে পারে, তৃতীয় কক্ষপথে যেতে পারে, চতুর্থ কক্ষপথে যেতে পারে, কোন কক্ষপথে যাবে সেইটাই আমাদের বের করতে হবে। তাহলে দেখো ছিল হচ্ছে প্রথম কক্ষপথে, তাহলে লোয়ার অরবিট n1 দ্যাট ইজ 1,
তাহলে আমাদের আসলে বের করতে হবে n2 কত, এটা বের করতে হবে। আমাদের আসলে বের করতে হবে n2 কত। তাহলে সূত্রটা লিখো, 1 ডিভাইডেড বাই ল্যামডা, 1 ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়াল টু জেড স্কোয়ার আর এইচ 1 ডিভাইডেড বাই n1 স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই n2 স্কোয়ার। এবার দেখো কি বের করতে বলছে তোমাকে। ল্যামডা তো তোমার দেওয়া নেই, তোমার সি মানে এফ দেওয়া আছে, কোনো সমস্যা নেই, সি ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে ল্যামডা ইকুয়াল টু সি ডিভাইডেড বাই এফ, ল্যামডা ইকুয়াল টু সি ডিভাইডেড বাই এফ। তাহলে 1 বাই ল্যামডা ইকুয়াল টু কি হবে, 1 সি ডিভাইডেড বাই এফ। তাহলে 1 বাই ল্যামডা ইকুয়াল টু কি হবে, এফ ডিভাইডেড বাই সি, তাই না? 1 বাই ল্যামডা ইকুয়াল টু কি হবে, এফ ডিভাইডেড বাই সি। তাহলে নাও মান বসায় দাও, এখানে এফ ডিভাইডেড বাই সি এর মান বসায় দাও, 2.46 ইনটু 10 টু দি পাওয়ার 16 হার্টজ। f divided by c 3 into 10 to the power 8 z স্কয়ার, z এর মান যেহেতু হাইড্রোজেন অ্যাটম 1, আর এইচ, আর এইচ এর মান কত বলো, বলো আর এইচ এর মান কত, 1.096, 1.096 into 10 to the power 7, 1 divided by 1 square minus 1 divided by n2 square। তাহলে একমাত্র n2 অজানা, এই অজানা n2 টাই বের করতে হবে, এই অজানা n2 টাই বের করতে হবে। তাহলে আসো দেখি, 2.46 exponential function 16 divided by 3 exponential function 8 ভাগ 1.096 exponential function 7। ওকে, তাহলে এটা কার মান আসলো, এটা আসলো 1 minus 1 divided by n2 square, তার মান আসলো 7.481। ঠিক আছে, তাহলে 1 মাইনাস অ্যান্সার, মাইনাস অ্যান্সার মাইনাস চলে আসলো কেন, ভুল করছি নাকি আমি? উত্তর আসবে না দাদা, দেখি আমি মানটা মনে হয় ভুল দিছি, 2.46 ইন্টু 10 টু দি পাওয়ার 16 হার্জ, একটু দেখিনি, দাঁড়াও আমি তথ্য কি ভুল টুল দিছি নাকি দেখি একটু। 2.46 ইন্টু 10 টু দি পাওয়ার 15, দেখছো, এই কারণেই তো মাইনাস চলে আসছে। এখানে একটু ভুল দিছি, এটা 16 হবে না, এটা হবে 15, একটু ঠিক করে নাও তো, এই যে এটা হবে 15, হ্যাঁ 16 দেওয়ার কারণে উত্তর আসছে না, মাইনাস চলে আসছে, বুঝছো, এটা হবে 15, তাহলে 10 টু দি পাওয়ার 15, এটা তথ্যটা দিতে একটু ভুল হয়ে গেছে। তাহলে এবার আসবে আশা করি, 2.46 exponential function 15 divided by 3 exponential function 8, যা হবে তাকে ভাগ দিবা 1.096 exponential function 7 দিয়ে। হ্যাঁ এবার ঠিক আছে, এটা একের চেয়ে বড় কেমনে হয়, এটা একের চেয়ে বড় আগে হয়ে মানে হয়ে গেছিল, এটা হইতে পারে না, এটা 205 ভাগ হচ্ছে 274। আচ্ছা তাহলে 1 মাইনাস অ্যান্সার, 1 মাইনাস অ্যান্সার, তাহলে 1 ডিভাইডেড বাই n2 স্কয়ার, এটা সমান সমান 6 9 2 7 4। তাহলে এটার ইনভার্স, এটা হচ্ছে n স্কয়ার তার রুট অ্যান্সার, তাহলে 1.99, অতএব n2 1.99। তাহলে তো বুঝাই গেছো দ্বিতীয় কক্ষপথ। ঠিক আছে, দ্বিতীয় কক্ষপথে গমন করবে, অ্যান্সার হচ্ছে 2, অ্যান্সার হচ্ছে 2। শোনো আমি কিন্তু একটু এই যে ঢং করে অনেক কিছু লিখছি, এই যে তুমি অ্যাডমিশন টেস্টের সময় এই সব লাইন ফেলে দিবা, এই কটা লাইন ফেলে দিবা, এই দুটো লাইন ফেলে দিবা, অ্যাডমিশন টেস্টে, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে এই দুইটা লাইন ফেলে দিবা, একবারে এটা উত্তর। এখন কথা হচ্ছে কি ভাই এটা কেমনে করে, পুরো এই ইকুয়েশনটা তুলে দিবা ক্যালকুলেটরের দরকারে, পুরো এই ইকুয়েশনটা দরকার ক্যালকুলেটরে তুলে দিয়ে শিফট সলভ আননোন কোয়ান্টিটি দিয়ে n2 বের করে নিবা, বুঝতে পারছো? তো এই একটা মেথড। এবার আসো অর, আমি আরেকটা একটু মেথড দেখাই যাতে তোমাদের কনফিউশন গুলো আর পরবর্তীতে না হয়। অর দেখবা বইতে কিভাবে করা আছে, এই যে প্রথম কক্ষপথে ইলেকট্রনটা ছিল, ইলেকট্রনটা এই যে প্রথম কক্ষপথে ছিল, এই প্রথম কক্ষপথে থেকে ইলেকট্রনটা লাফ দিয়ে ধরো কত n তম কক্ষপথে গেছে, ইলেকট্রনটা লাফ দিয়ে ধরো এখানে গেছে, লাফ দিয়ে এখানে গেছে n তম কক্ষপথে। তাহলে প্রথম কক্ষপথের এনার্জি হচ্ছে E1, তার সাথে
ই ইকুয়াল টু এইচ এফ পরিমাণ শক্তি যোগ করছে যোগ করে তারপরে এন তম কক্ষপথের এনার্জি হয়েছে। তাহলে যে কক্ষপথে গমন করছে সেই কক্ষপথের এনার্জি ইএন হবে E1 প্লাস এইচ এফ, E1 প্লাস ই ইকুয়াল টু এইচ এফ, এই যে এইচ এফ পরিমাণ শক্তি। দেখো আমি আরেকবার বলি, প্রথম কক্ষপথের এনার্জি তো E1, এবার ইলেকট্রনটা গিয়ে হিট করলে সে ওই যে ইলেকট্রন বলতেছি ফোটনটা গিয়ে ইলেকট্রনটাকে হিট করলো, তখন ইলেকট্রন ফোটনের কাছ থেকে শক্তি শুষে নিল। তো শক্তি শুষে নিল কতটুকু? এইচ এফ পরিমাণ শক্তি শুষে নিল। তাহলে ছিল আগে হচ্ছে E1 পরিমাণ শক্তি, তারপরে এই ই ইকুয়াল টু এইচ এফ পরিমাণ শক্তি আবার শোষণ করে নিল, নেওয়ার পরে এবার এনতম কক্ষপথে গেল। আমি জানি না এনতম কক্ষপথ কত, সেটা আমি জানি না, এনতম কক্ষপথ আমি জানি না কত, তাহলে সেটা হচ্ছে ইএন। তাহলে ইএন ইকুয়াল টু হবে E1 প্লাস এইচ এফ, ঠিক আছে, E1 প্লাস এইচ এফ। এবার E1 হচ্ছে -13.6 প্লাস, ধরো এটাকে এখানে লেখার জায়গা নাই, একটু এই পাশে নিয়ে আসি। তাহলে ইএন এটা ইকুয়াল টু E1 প্লাস এইচ এফ, তাহলে -13.6 প্লাস এইচ এফ 6.626 ইন্টু 10⁻³ গুণ এফ এর মান 2.46 ইন্টু 10⁻15। তো এটা কোন এককে? এটা জুল এককে, তাহলে ভাগ দিব 1.6 ইন্টু 10⁻19, তাহলে ইলেকট্রোভোল্ট এককে আসবে 10⁻19, তাহলে ইলেকট্রোভোল্ট এককে আসবে। তাহলে দেখি -13.6 যোগ 6.626 এক্সপোনেনশিয়াল ফাংশন -34 গুণ 2.46 এক্সপোনেনশিয়াল ফাংশন 15 ডিভাইডেড বাই নিচে 1.6 এক্সপোনেনশিয়াল ফাংশন -19। তাহলে আমি যেটা পাইলাম সেটা হচ্ছে -3.412 এত ইলেকট্রোভোল্ট এটা পাইলাম। যে কক্ষপথে যাবে সেই কক্ষপথের শক্তিটা হবে এইটা। এবার আমার দেখতে হবে এইটা কততম কক্ষপথের শক্তি। এবার আমার এটা চেক করে দেখতে হবে যে এটা কততম কক্ষপথের শক্তি। এইবার দেখো তো তোমাদের মনে পড়ে কিনা। আমরা জানি না যে কোন একটা হাইড্রোজেন অ্যাটমের জন্য বা কোনো একটা অ্যাটমের জন্য এন তম কক্ষপথের শক্তি ইএন, এটা ইকুয়াল টু -13.6, যে শর্টকাট -13.6 ইলেকট্রোভোল্ট জেড স্কয়ার এন স্কয়ার সূত্র, ঠিক আছে। তাহলে এবার ইএন এর মানটা বসাই। এন তম কক্ষপথের শক্তি -3.412, আর এই পাশে -13.6, জেড এর মান তো 1, যেহেতু হাইড্রোজেন অ্যাটম বলছে জেড এর মান 1, আর এখানে এন স্কয়ার। তাহলে দেখি তো এখান থেকে আসো তো এন এর মানটা বের করি। তাহলে অ্যান্সার যেটা ছিল তাকে ভাগ দিব -13.6 দিয়ে ভাগ দিলাম, দেওয়ার পরে ইনভার্স করলাম, ইনভার্স করার পরে এন, অতএব এন সমান সমান রুট অ্যান্সার। তাহলে 1.99 দেখো এভাবেও 2 আসছে, ঠিক আছে, এভাবেও 2 আসছে। তো যার এখন যেটা ভাল লাগে, বুঝছো, যার এখন যেটা ভাল লাগে, যে যেভাবে করতে চাও, যে যেভাবে করতে অভ্যস্ত করবা, আমার কোনো সমস্যা নেই, কোনো আপত্তিও নেই। চলো আর একটা ম্যাথ করবো, আর একটা ম্যাথ করে আজকে ছুটি। আমি না সামনের দিকে তাকাইতেই পারতেছি না। তোমরা যে কি কমেন্ট করতেছো সব আমার কাছে ঝাপসা মনে হইতেছে। তো চলো আর একটা ম্যাথ করে ছুটি দিয়ে দিব আজকে। তুলছো দ্রুত। তাহলে চলো এবার 5 নম্বর বলা হচ্ছে একটি ফোটন হিলিয়াম অ্যাটমের প্রথম কক্ষপথের ইলেকট্রনকে আঘাত করে। একটি ফোটন হিলিয়াম অ্যাটমের প্রথম কক্ষপথের ইলেকট্রনকে আঘাত করে, ফলে ইলেকট্রনটি দ্বিতীয় কক্ষপথে গমন করে। কোশ্চেন নম্বর 1, ফোটনটির তরঙ্গ দৈর্ঘ্য কত?
ফোটনটির শক্তি কত, শক্তি, ফোটনটির শক্তি কত। আর 2 নম্বর হচ্ছে ফোটনটি, ওই ফোটনটি হাইড্রোজেন অ্যাটমের প্রথম কক্ষপথের ইলেকট্রনকে কক্ষচ্যুত করতে পারবে কিনা। প্রথম কক্ষপথের ইলেকট্রনটিকে কক্ষচ্যুত করতে পারবে কিনা, ইলেকট্রনটিকে কক্ষচ্যুত করতে পারবে কিনা। ঠিক আছে, তো চলো দেখো প্রথম ম্যাথটা তুমি পারবা। আসলে এই অধ্যায়ের দেখবা এই অংশের ম্যাথে আর ঘুরানো পেছানো তেমন কিছু নাই। ঠিক আছে, আর ঘুরানো পেছানো তেমন কিছু নাই, সবই ঘুরে ফিরে একই জিনিস, সবই ঘুরে ফিরে একই জিনিস, সবই ঘুরে ফিরে একই সূত্র। সেকেন্ড পার্টের একটা সুবিধা আছে, সেকেন্ড পার্টের একটা সুবিধা হচ্ছে তোমার পেছানো ম্যাথ আসে না, ঘুরানো পেছানো ম্যাথ আসে না। ঠিক আছে, সেকেন্ড পার্টের একটা সুবিধা হচ্ছে ঘুরানো পেছানো ম্যাথ আসে না। জাস্ট সূত্রগুলা যদি জানো, 8 অধ্যায় 9 অধ্যায়, তারপরে 10 অধ্যায়, তারপরে হচ্ছে তরঙ্গ তত্ত্বের 7 অধ্যায়, এই অধ্যায়গুলা থেকে তুমি যদি সূত্রগুলা জানো, জাস্ট ডাইরেক্ট সূত্রের ম্যাথ। ঠিক আছে, তো চলো কি বলছে, একটি ফোটন হিলিয়াম অ্যাটমের প্রথম কক্ষপথের ইলেকট্রনকে আঘাত করে। ওকে, ভালো কথা। এই যে প্রথম কক্ষপথের ইলেকট্রন, এটাকে আঘাত করলে এটা দ্বিতীয় কক্ষপথে চলে যায়। তাহলে প্রথম কক্ষপথ N1, দ্বিতীয় কক্ষপথ N2, তাহলে তার শক্তি নির্ণয় করতে বলছে। আমি বলছি যাই নির্ণয় করতে বলুক তুমি তরঙ্গ দৈর্ঘ্যটা আগে বের করবা। তাহলে 1/λ তরঙ্গ দৈর্ঘ্যটা আগে বের করবা। তাহলে Z² RH 1/N1² - 1/N2²। তাহলে আগে তরঙ্গ দৈর্ঘ্যটা বের করে নাও। জেড হিলিয়াম, এই বলো হিলিয়ামের জেড কত দেখি, বলো দ্রুত বলো, হিলিয়ামের জেড কত? 2। হাইড্রোজেন হিলিয়ামের পারমাণবিক সংখ্যা Z2। আর এইচ এর মান 1.0069, ভুলে যাচ্ছি আমি বারবার এই মানটা। 1.0, হ্যাঁ ঠিকই তো বলছি, 1.096 ইন্টু 10⁷, ইন্টু 10⁷, 1/N1, তাহলে 1² - 2²। তাহলে এখান থেকে ল্যামডা পাবো, এখান থেকে ল্যামডার মানটা পাবো 1 - 1/4 ইন্টু 1.096 এক্সপোনেনশিয়াল ফাংশন 7 ইন্টু 2² এর ইনভার্স। তাহলে 3.04 1 ইন্টু 10⁻⁻8 মিটার, এটা ল্যামডা। আমাদের দরকার ই শক্তি, তাহলে ই ইকুয়াল টু এইচ এফ, আর এফ ইকুয়াল টু সি বাই ল্যামডা, তাহলে এইচ সি বাই ল্যামডা। তাহলে 6.626 ইন্টু 10⁻34, 3 ইন্টু 10⁸ সি এর মান, ল্যামডার মান এই যে 3.041 ইন্টু 10⁻⁻8 গুণ 1.6 ইন্টু 10⁻⁻19। বুঝলা বলো, ইলেকট্রোভোল্টে নিয়ে নিলাম একবারে। আমি যদি এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা করতাম তাহলে আসতো জুল, তাকে 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে ভাগ দিলে কি হবে, একবারে সেটা চলে আসবে হচ্ছে ইলেকট্রোভোল্ট এককে। তাহলে এবার এটাকে একটু ভাগ দিয়ে দেখি অ্যান্সারটা বের করি। 6.626 এক্সপোনেনশিয়াল ফাংশন -34 ইন্টু 3 এক্সপোনেনশিয়াল ফাংশন 8 ডিভাইডেড বাই 3.041 এক্সপোনেনশিয়াল ফাংশন -8 ইন্টু 1.6 এক্সপোনেনশিয়াল ফাংশন -19, 40.85 ইলেকট্রোভোল্ট, 40.85 ইলেকট্রোভোল্ট এটা। এবার বলছে ফোটনটি হাইড্রোজেন অ্যাটমের প্রথম কক্ষপথের ইলেকট্রনটিকে কক্ষচ্যুত করতে পারবে কি। তো তুমি তো হাইড্রোজেন অ্যাটমের প্রথম কক্ষপথের শক্তি জানো -13.6, তো ওই জানো জিনিস বসাই দিবা না, এটা বোর্ড কোশ্চেন তো। ঠিক আছে, বোর্ড কোশ্চেন তো। তাহলে হাইড্রোজেন অ্যাটমের এইচ এর প্রথম কক্ষপথের ইলেকট্রনের শক্তিটাকে বের করবে একটু, ইলেকট্রনের শক্তি
এটা তুমি আগে একটু বের করে নিবা। এটা তো বের করা এমন কঠিন কাজ কিছু না। মুরগি সূত্র মাইনাস জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এইচ স্কোয়ার, 8টা মুরগির বর্গ, 8 এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার। তো মানগুলো বসাইও। হ্যাঁ, বসাইলে তো -13.55 বা -13.6 ইলেকট্রোভোল্ট এটাই তো পাওয়া যাবে। ঠিক আছে, এইবার বলো এই ফোটনটা হাইড্রোজেন অ্যাটমের প্রথম কক্ষপথের ইলেকট্রনটাকে কক্ষচ্যুত করতে পারবে কিনা। হাইড্রোজেন অ্যাটমের প্রথম কক্ষপথের ইলেকট্রন, তার এনার্জি হচ্ছে -13.6 ইলেকট্রোভোল্ট। একে যদি প্রথম কক্ষপথ থেকে কক্ষচ্যুত করতে হয়, কক্ষচ্যুত করা মানে একেবারে কক্ষচ্যুত করে অ্যাটমের বাইরে পাঠিয়ে দেওয়া, সহজ কথা। কক্ষচ্যুত যদি করতে হয়, কক্ষচ্যুত মানে এটাই বুঝবা। অনেকে মনে করতে ভাই কক্ষচ্যুত করে কোন কক্ষপথে, যখনই বলছে কক্ষচ্যুত করা, কোন কক্ষপথ তো বলে নাই। কক্ষচ্যুত করে প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে নিব নাকি তৃতীয় নাকি চতুর্থ নাকি পঞ্চম বলেনি তো কিছু। তার মানে একেবারে অ্যাটমেরই বাইরে, অ্যাটমের দুনিয়ারই বাইরে। ঠিক আছে, একেবারে অ্যাটমের দুনিয়ারই বাইরে পাঠিয়ে দিব। তো পাঠানোর জন্য ন্যূনতম কতটুকু শক্তি দরকার? শক্তির কনসেপ্ট থেকে অ্যান্সার দাও তো। মহাকর্ষ অধ্যায়ের কনসেপ্ট, মহাকর্ষ অধ্যায়ে এই জিনিসটা পড়ানো হয়েছিল। মহাকর্ষ অধ্যায়ে জিনিসটা পড়ানো হয়েছিল। ধরো তোমার শক্তি হচ্ছে -10, এখন তোমার শক্তি -10 মানে তুমি আসলে ক্ষেত্রের মধ্যে আবদ্ধ। যেমন পৃথিবী পৃষ্ঠের উপর সকল বস্তুর শক্তি মাইনাস, তো শক্তি মাইনাস মানে ক্ষেত্রে আবদ্ধ। শক্তি মাইনাস মানে কি? ক্ষেত্রে আবদ্ধ। কোন বস্তুর শক্তি -10 সে ক্ষেত্রের মধ্যে আবদ্ধ। তারা যদি ওই ক্ষেত্র থেকে মুক্ত করতে হয় তাহলে সমপরিমাণ ধনাত্মক শক্তি দিয়ে তার শক্তি অ্যাটলিস্ট জিরো করতে হবে, অ্যাটলিস্ট জিরো করতে হবে। মুক্তিবেগের যে কনসেপ্টটা, মুক্তিবেগের যে কনসেপ্টটা, যেমন দেখো অনেকে হয়তো ভুলে গেছে, একটু মনে করাই তোমাদের। পৃথিবী পৃষ্ঠে একটা বস্তু আছে এম ভরের বস্তু, তাহলে তার বিভব শক্তি, তার কোনো গতি শক্তি নেই, তার বিভব শক্তি আছে -g বড় এম ছোট এম ডিভাইডেড বাই আর। তাকে একেবারে মানে পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরে পাঠিয়ে দেব, তাহলে কিছু ধনাত্মক শক্তি দিতে হবে। তো ধনাত্মক শক্তি ½ এম ভি স্কয়ার গতি শক্তি দিব, যাতে কি হয়? জিরো হয়। ঠিক আছে, এই যে যতটুকু ঋণাত্মক শক্তি তার সমপরিমাণ ধনাত্মক শক্তি দিয়ে তাকে জিরো বানাইতে হবে। এবার দেখো এই যে ½ এম ভি স্কয়ার, এটা ইকুয়াল টু হচ্ছে জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই আর, এম এম কাটাকাটি, দেখো মুক্তিবেগের সূত্র √2gm ডিভাইডেড বাই আর। মুক্তিবেগের প্রমাণ আমরা ইন্টিগ্রেশন করে করি না, এটা কিন্তু শক্তি ঋণাত্মক কনসেপ্ট দিয়ে খুব সহজেই করা যায়। তাহলে কোন বস্তুর শক্তি মাইনাস যত, তাকে ততটুকু প্লাস ততটুকু শক্তি দিতে হবে, তাহলে সে ক্ষেত্রের বাইরে চলে যাবে, তাহলে সে ক্ষেত্রের বাইরে চলে যাবে। তাহলে -13.6 ইলেকট্রোভোল্ট আছে, তাকে একে +13.6 ইলেকট্রোভোল্ট দিলে তার শক্তি হবে 0, তার শক্তি হবে 0, তাহলে সে ক্ষেত্রের বাইরে চলে যাবে। কিন্তু আমি তার চেয়েও বেশি পজিটিভ শক্তি দিচ্ছি, তার চেয়েও বেশি পজিটিভ শক্তি 40.85 ইলেকট্রোভোল্ট, তাহলে ক্ষেত্রের বাইরে তো যাবে, যাওয়ার পরে ইলেকট্রনের আবার বেগও থাকবে, শক্তিও থাকবে। ক্ষেত্রের বাইরে তো যাবে, যাওয়ার পরে তার শক্তিও আবার থাকবে। তা তুমি কিভাবে অ্যান্সার দিবা? তুমি অ্যান্সার দিবা হচ্ছে ফোটনের শক্তি, এভাবে অ্যান্সার দিবা যে ফোটনের শক্তি, এই ফোটনের শক্তিটা হচ্ছে ই ইকুয়াল টু 40.85 ইলেকট্রোভোল্ট ফোটনের শক্তি। তাহলে এই যে মডুলাস ফোটনের শক্তি, মডুলাস ই ইজ গ্রেটার দেন মডুলাস ই বাই ই, এটা তো ধনাত্মক কি, এটার আর মডুলাস কি, ই ইজ গ্রেটার দেন মডুলাস ই1 -13 এই ইলেকট্রনের এনার্জি হচ্ছে -13.6 ইলেকট্রোভোল্ট, কিন্তু ফোটন তার চেয়েও বেশি শক্তি দিচ্ছে, তার চেয়েও পজিটিভ বেশি শক্তি দিচ্ছে। তাহলে ইলেকট্রনের শক্তির যে মানটা, তার মডুলাস মানটা, এটা হচ্ছে এটার চেয়ে ফোটনের শক্তিটা বেশি। তাহলে ফোটন তো ইলেকট্রনকে হিট করে আঘাত করে কক্ষচ্যুত করে দিতে পারবে। তাহলে উত্তর হচ্ছে হ্যাঁ, উত্তর হচ্ছে হ্যাঁ পারবে। ঠিক আছে, উত্তর হচ্ছে হ্যাঁ পারবে। কি ক্লিয়ার? তো আরো দু একটা ম্যাথ করানোর ইচ্ছা তো ছিল আর একটু, বুঝছো? তো করাবো, নেক্সট দিন করাবো, সমস্যা নেই। ঠিক আছে, আজকে এমনি ভাবছিলাম যে ক্লাসটা নিব কি নিব না, তো ভাবলাম নিয়ে নি, একটু ঢুকি। একজন বলছে ভাই ইলেকট্রন চলে গেলে রেডিয়াস কমবে না? না, রেডিয়াস কমবে না, ইলেকট্রন চলে গেলে রেডিয়াস কমবে না। অনুমোদিত কক্ষপথ, কক্ষপথ গুলো তো অনুমোদিত, স্থায়ী কক্ষপথ, বোর মডেলের যে স্বীকার্য।
ওকে, তাহলে টাটা।